2 দিনের বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর বেশিরভাগ এলাকা। জলাবদ্ধতায় নিরসনে বছরে 700 কোটি টাকার খরচ 2 সিটির। টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দোকানে পানি ঢুকে নষ্ট হচ্ছে পণ্য। বাজারে শাকসবজি সহ মাছ মাংসের দাম বাড়তি। ব্যাংক সংস্কারে IMF এর সন্তুষ্টি। সচিবালয় বৈঠক শেষে জানালেন অর্থমন্ত্রী। অগ্রগতি হয়েছে নতুন ঋণ আলোচনারও। মূলধনের শর্ত পূরণে ব্যর্থতা। সনদ বাতিল হচ্ছে 6 মার্চেন্ট ব্যাংকের। ব্র্যাক EPL এর কাছে ব্যাখ্যা চাইল BSEC। স্বাগত স্টার বিস্টুরের সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। এবার বিস্তারিত। আধুনিক যুগেও জলাবদ্ধতায় নাকাল রাজধানীর মানুষ, অথচ এর থেকে নিস্তার পেতে গেল 6 বছরে 708 কোটি টাকা খরচ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিপুল বাজেটের পরেও কাজ হয়নি কিছুই। কাগজে কলমে 171টি হটস্পট চিহ্নিত করা হলেও 2 দিনে বৃষ্টিতে ভেস্তে গেছে সব পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রবি। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে। নগর ভবন দুটির তথ্য, গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে 277 কোটি 75 লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর প্রায় দ্বিগুণ খরচ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, 430 কোটি 63 লাখ টাকা। সব মিলে 708 কোটি 38 লাখ টাকা। অথচ এত টাকার ফলাফল কি? যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবনযাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। কাজ শুরু হয় কিন্তু কাজটা প্রপারলি হচ্ছে না। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে 1 কোদাল করে মাটি উঠায় তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে 138টি এবং দক্ষিণে 33টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। অপরিকল্পিত নগরায়ন, রাজনৈতিক দৃঢ়তার অভাব, কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা ঢাকাকে জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং অবশ্যই ইকুইটি অর্থাৎ অন্তর্ভুক্তিতার নগরী বানাতে ব্যর্থ হওয়া। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই। তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। দোকানের মধ্যে ঢুকে পড়ছে পানি, অনেকেই খুলতে পারেননি দোকান। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে গুনতে হবে বড় ধরনের লোকসান। পানির নিচে ডুবে আছে দোকানের তালা, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি। দোকানে ঢোকার আগে থমকে যেতে হচ্ছে ব্যবসায়ী ও কর্মচারীদের। জলাবদ্ধতায় থমকে গেছে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। সেচের মোটর দিয়ে মার্কেট থেকে বের করা হচ্ছে পানি, তবুও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না পরিস্থিতি।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ মার্কেটের নিচতলা, তাই অনেকেই খুলতে পারেননি দোকানও। আবার যারা খুলেছেন তারাও ক্রেতাশূন্য হয়ে বসে আছেন। বৃষ্টি ছাড়াই তো কাস্টমার এখন কম মার্কেটে, কারণ একটু বেচা কিনা এমনি একটু কম, আর হচ্ছে বৃষ্টি হইলে এটা হয়, আর তখন আর কাস্টমারের কোনো থাকে না, লসই বলা চলে। ব্যবসা কি আজকে দিন তো আমাদের শেষ। এই সকাল থেকে আমরা বৃষ্টির মধ্যে ভিজে এসে মাল সমান সব উঠায় তাও রাখছি। দীর্ঘদিন ধরে বৃষ্টি হলে মার্কেটে পানি ঢোকে, কিন্তু কোনো সরকারের আমলেই স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমপি মন্ত্রী আসছে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। এই মার্কেটের গাউসিয়া মার্কেট, অগাস্ট মার্কেটের পানির জন্য কোনো পরিবর্তন হয় না। ব্যবসা খুবই খারাপ। দেন কাস্টমার না আসলে তো মনে করেন আমাদের বেচাকিনা হয় না, কারণ কাস্টমার আসলে আমাদের বেচাকিনা হয়। রাস্তার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করলে এ সমস্যার সমাধান হবে না বলে মনে করেন ভুক্তভোগীরা। পানি যদি না থাকতো তাহলে তো আরো কমফোর্ট ফিল করতাম নেওয়ার জন্য। আয়সা দেখলাম একটা দুর্ভোগে পড়ে গেছে। এই যে পানি, অস্বাস্থ্যকর পানি, এখানে হচ্ছে ড্রেনের ময়লা পানি, ওয়াশরুমের পানি, সবগুলো একসাথে মিশ্রিত হয়ে গেছে আর কি। তাই সত্যিকার অর্থেই স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে কাঁচা বাজারে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। বলছেন সবজি সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়তি। মুরগি, ডিম, মাছের দামেও নেই স্বস্তি। ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় বন্যার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানান বিক্রেতারা। এতে দামেও প্রভাব পড়ছে। বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে স্থবির বেচাকেনা। স্বাভাবিকের তুলনায় কম হলেও প্রয়োজনের তাগিদে নিত্যপণ্য কিনতে বৃষ্টি মাথায় নিয়েই বাজারে আসছেন ক্রেতারা। মাছের দামও বেশি দেখলাম, শাকসবজির দামও অনেক বেশি দেখলাম, বুঝলেন। এটা দেখলাম আলু কিনে 40টা 50 টাকা নিলাম আমার কাছে। বৃষ্টিতে তো অবশ্যই ভোগান্তি হচ্ছে, অনেক কষ্ট করে আসতে হচ্ছে। বাজার আগের থেকে একটু অবশ্যই বেশি, কারণ চারপাশে পানিতে সবকিছু তো ডুবেই গেছে। ঢাকার বাজারগুলোতে স্বাভাবিক সময়েও যেখানে পণ্যের দাম বাড়তি থাকে, সেখানে গত 2 দিনের টানা বৃষ্টিতে দামের আগুনের আঁচ আরও বেড়েছে। আপনার 100 টাকার নিচে বর্তমানে কোনো তরকারি নাই। আর মাছ তো সর্বনিম্ন যদি আপনি পাঙ্গাস মাছ বলেন, এটা আপনার 250 টাকা। চালের দামও বাড়তি, সব কিছু দাম। আমরা যে ইনকাম করি, এই ইনকামে আমাদের এই বাজারের দুমুবালের দাম যারা বাড়তি, এতে চলে না। আমরা যারা মিডল ক্লাস তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। মানে আপনি টাউন হলে একরকম দাম, কৃষি মার্কেট একরকম দাম, এটা মনিটরিং নাই। বর্ষার কারণে, বর্ষাতে ক্ষেত সব ডুবে গেছে, শাকপাতা এখন আসতেছে বহুত দূরে থেকে। কাঁচামরিচের কেজি 150 টাকা থেকে বেড়ে হয়েছে 200 টাকা। যদিও পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে, তবে ডজন প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। মানে এই পর্যন্ত পানি গ্রামে, মানে তার জন্য ডিম পাওয়া যেতেছে না, বেশি একটা ভালো পাওয়া যেতেছে না, ডিমের দাম অতিরিক্ত বাড়তি। আমরা সবাই জানি এই সময় বৃষ্টি হয়, এই সময়, কিন্তু আমরা বাজার পর্যায়ে আসলে বিশেষ করে শহরগুলোতে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যায়। বৃষ্টির কারণে পেঁয়াজ 5 টাকা কেজি বাড়ছে, আমদানি হইতেছে না, তো এই কারণে 5 টাকা কেজি বাড়ছে। এদিকে আগে থেকেই বাড়ছে মাছ ও মুরগির দাম। এই বৃষ্টিতে তা আরও বেড়েছে বলে জানালেন বাজারে আসা ক্রেতারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেশের আর্থিক খাতে চলমান সংস্কার কাজে সন্তুষ্ট আইএমএফ। এ দাবি করে অর্থমন্ত্রী বলেছেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনাও অগ্রগতি হয়েছে। সকালে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, পুঁজিবাজার সংস্কার ও ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে সরকারের পদক্ষেপে আশ্বস্ত আইএমএফ। তবে নতুন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। 2023 সালে বাংলাদেশ ও আইএমএফের মধ্যে $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অনুমোদিত হয়। অন্তর্বর্তী সরকারের সময় তা বেড়ে হয় $5.5 বিলিয়ন। এই কর্মসূচির 6 কিস্তির মধ্যে 5টির বিপরীতে $3.64 বিলিয়ন ছাড় পায় বাংলাদেশ। তবে শেষ কিস্তিটি আটকে গেছে। বর্তমান সরকার বলছে, আগের কর্মসূচির বেশ কিছু শর্ত জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, তাই সেই কর্মসূচি থেকে সরে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিতে চায় বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছে আইএমএফের 11 সদস্যের প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন 3 সদস্যের একটি দল। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী দাবি করেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে এ পর্যন্ত আলোচনা সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে, ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম
এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি। বৈঠকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, নতুন ঋণ কর্মসূচি, বাজেট বাস্তবায়ন, রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত সংস্কার, মুদ্রা বিনিময় হার, রিজার্ভ পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ ও আর্থিক খাতের সুশাসন নিয়ে আলোচনা হয়। এর মাঝে IMF বিভিন্ন সংস্কার ইস্যুতে সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অর্থমন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আরও উন্নত করতে হবে, আমাদের ট্যাক্স জিডিপি আরও বাড়াতে হবে। বর্তমান মূল্যায়নে সন্তুষ্ট হলে IMF প্রতিনিধি দল তাদের সুপারিশ ওয়াশিংটনের সদর দপ্তরে জমা দেবে। এরপর আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থাটির বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। নতুন ঋণের সম্ভাব্য পরিমাণ হতে পারে $4 থেকে $4.5 বিলিয়ন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে গেল বছরে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, আর শীর্ষ অবস্থানে আছে চীন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় 2025 সালে $38.82 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে বিশ্ববাজারে অংশীদারিত্ব 6.76% ধরে রেখেছে বাংলাদেশ, আর 6.53% নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। 2025 সালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশটির রপ্তানি পরিমাণ ছিল $37.51 বিলিয়ন। অন্যদিকে বিশ্ববাজারের শীর্ষে থাকা চীনের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল $157 বিলিয়ন বেশি, আর বাজার অংশীদারিত্বে 27.35%। পর্যাপ্ত সক্ষমতার অভাব ও নিট মূলধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 6 মার্চেন্ট ব্যাংকে নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধিবিধান পরিপালনের ব্যর্থতা এবং অকার্যকর অবস্থায় পড়ে থাকা সহ নানা অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ফার্স্ট ইম্পেরিয়াল, এনজিবি, রিভারস্টোন, হাল ক্যাপিটালস ও রুট ইনভেস্টমেন্টের নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়াটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের নিট মূলধন ঘাটতির বিষয়ে ব্যাখ্যা তলব করে তা আবার কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ইউনিক্যাপ ইনভেস্টমেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে তদন্ত পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিশন। একই সময় চলমান তদন্তের বাহিরে নতুন কার্যপরিধি নির্ধারণ করে জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধেও পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগের পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসই এর প্রধান সূচক বেড়েছে 17 পয়েন্টের বেশি। ডিএসইএক্স অবস্থান করছে 5,866 পয়েন্টে। বাকি দুই সূচক ডিএসইএস ও ডিএসই 30 সূচকও বেড়েছে যথাক্রমে 4 ও 22 পয়েন্টের বেশি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেন হয়েছে প্রায় 1,419 কোটি টাকার শেয়ার, যা আগের কর্মদিবসের তুলনায় 250 কোটি টাকা কম। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 165টির এবং অপরিবর্তিত আছে 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগে রোববারও সূচকের 45 পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল ডিএসই এর লেনদেন। 54 কেজিতে মন ধরে আম কেনেন ব্যবসায়ীরা, অথচ মূল্য পরিশোধ করা হয় 40 কেজির। এই ঢলন পদ্ধতিতে আম বিক্রির কারণে ক্ষতিগ্রস্ত নওগাঁর বাগানীরা। সব পক্ষের থেকে সমন্বয় করে যৌক্তিক ওজনের আম বেচা কেনার আশ্বাস প্রশাসনের। এটি নওগাঁর সাপাহারের সবচেয়ে বড় আমের বাজার। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাকডাক, ঢলন বা ওজন পদ্ধতিতে চলছে বেচাকেনা। তবে আম বিক্রির এই ঢলন প্রথা নিয়ে চরম ক্ষোভ আছে বাগানীদের। তাদের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, কারণ এক মনে 40 কেজির বিপরীতে আম দিতে হয় 50 থেকে 54 কেজি পর্যন্ত, অথচ মূল্য পরিশোধ করা হচ্ছে সেই 40 কেজির হিসেবে। আম কেনার সময় কিছু বলে না যে এটা আমরা 52 তো নিব কি 54 তো নিব। এখন ঘরে ক্যারেট ম্যানেট খোলার পর কি কইছে এটা 54 তো ওজন হবে। ক্যারেট সহকারে 50, সেখানে 54 পর্যন্ত নিচ্ছে ওরা।
এই জন্য আমাদের প্রচুর লস কৃষকের। ব্যবসায়ীদের দাবি, দেশের সব বড় মোকামে এই পদ্ধতিতেই চলে আম বেচাকেনা, তাই তারাও সেভাবেই বাণিজ্য করছেন। অনেক কৃষক আছে ভালো 20 ক্যারেট নিয়ে আসে, ওখানে নিয়ে 5 ক্যারেট খারাপ ঢুকে দিচ্ছে। আমরা যে 52 কেজি ওজন দিই, 4 কেজি প্রথমত কেটে চলে যায়, থাকে কয় কেজি 48 কেজি। 48 কেজির মধ্যে মনে করেন আমাদের 2-4 কেজি মনে করে খারাপ করে যায়। সব পক্ষের সাথে সমন্বয় করে যৌক্তিক ওজনে আম বেচা কেনার আশ্বাস প্রশাসনের। সারা বাংলাদেশের যতগুলো জেলা আছে সবাই যাতে একসাথে যদি তাদেরকে বসে যদি একটা সমস্যার মধ্যে সমাধানের মধ্যে নিয়ে আসা যায়, আমরা আশা করছি যে এটা হয়তো আগামী বছর থেকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন তারা এই বিষয়ে সচেতন আছে এবং তারা ব্যবস্থা নেবে। প্রতি মৌসুমে 450 কোটি টাকা আম বাণিজ্য হয় নওগাঁ জেলায়, অথচ ওজন অনিয়মের সুরাহা হয়নি এখনো। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। দেশের বাজারে 2216 টাকা কমেছে স্বর্ণের দাম। নতুন এই দাম বৃদ্ধির পরে 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,21,965 টাকা, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,11,993 টাকা। 18 ক্যারেট 1,82,075 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,48,774 টাকায়। সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,057। সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা যুদ্ধে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকেন, ফলে মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায়। তবে এবারের চিত্রটি ভিন্ন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে শুরু হওয়ার পর স্বর্ণের দাম বাড়েনি, উল্টো কমেছে। কেন কমেছে, সেফ হেভেন হিসেবে স্বর্ণের ভূমিকা কী, আর এর পেছনে কি কারণ রয়েছে সে সম্পর্কিত বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। যুদ্ধ, রাজনৈতিক সংকট কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করা হয় স্বর্ণকে। তাই আন্তর্জাতিক বাজারে একে বলা হয় সেফ হ্যাভেন সম্পদ। কিন্তু এবার সেই প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। সাধারণত যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতা বাড়লে স্বর্ণের দামও বাড়ে, কিন্তু চলমান ইরান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। 2026 সালের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,500 বেশি উঠে রেকর্ড করেছিল। তবে সেই উচ্চ দামের পর বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ট্রেডাররা লাভ তুলে নিতে ব্যাপক হারে স্বর্ণ বিক্রি শুরু করেন, ফলে দাম কমতে শুরু করে। এ পরিস্থিতিতে ব্যাংক অব আমেরিকা 2026 সালের গড় স্বর্ণ মূল্যের পূর্বাভাস 14% কমিয়ে প্রতি আউন্স $4,360 নির্ধারণ করেছে। বিশ্লেষকদের মতে ভূরাজনৈতিক উত্তেজনার সময় মূল্যস্ফীতির আশঙ্কা ও বন্ডের মুনাফা বেড়ে গেলে অনেক বিনিয়োগকারী সুদহীন স্বর্ণের পরিবর্তে নিশ্চিত আয়ের মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকে। এতে স্বর্ণের চাহিদা কিছুটা কমে। তবে দীর্ঘমেয়াদী চিত্র একেবারেই ভিন্ন। পশ্চিমা বিনিয়োগকারীরা স্বর্ণকে স্বল্পমেয়াদী ব্যবসার সম্পদ হিসেবে দেখলেও এশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও পরিবারগুলো এটিকে দীর্ঘমেয়াদী সঞ্চয় ও রিজার্ভের নিরাপত্তা হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে চীন টানা 19 মাস ধরে স্বর্ণের মজুত বাড়িয়েছে। ফলে অনেক দেশ এখন শুধু সংকট মোকাবিলায় নয়, ডলারের উপর নির্ভরতা কমাতে ও কৌশলগত রিজার্ভ গড়তেও স্বর্ণের মজুত বাড়াচ্ছে। রোকসানা রিমি, স্টার নিউজ। আন্তর্জাতিক বাজারে 4% বেশি বেড়েছে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $79 উপরে। অন্যদিকে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $74। টানা 2 দিনের দরপতনের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়তে থাকে তেলের দাম। রোববার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইরানের হামলার জবাবের পর 1 সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয় তেহরান। এরপর থেকে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম। এই ছিল স্টার বিস্টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।